নমস্কার কৃষক বন্ধু, কিষাণ বাণীতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়। আজকে আমরা আমাদের এই অনুষ্ঠানে আলোচনা করব বাণিজ্যিক আম চাষের শীতকালীন পরিচর্যা। আর এই বিষয়ে আলোচনার জন্য আমার সঙ্গে বিশেষজ্ঞ হিসেবে রয়েছেন উদ্যানবিদ ডক্টর অগ্নিব হালদার, মহাত্মা গান্ধী ইউনিভার্সিটি অফ হর্টিকালচার অ্যান্ড ফরেস্ট্রি, ছত্তিশগড় থেকে। বাণিজ্যিক আম চাষ এইটা ঠিক কি, মানে কি হিসাবে করলে সেটাকে বাণিজ্যিক আম চাষ বলা যাবে? নমস্কার দেবাশিস দা, আপনি যে কোশ্চেনটা করেছেন আমাকে, বাণিজ্যিক আম চাষ। বাণিজ্যিক আম চাষ এটাকে আমরা বলবো যখন আমরা নির্দিষ্ট বেশ কিছু ভাবে আম চাষকে শুরু করব, নির্দিষ্ট কিছু বাণিজ্যিক তথ্য মাথায় রেখে বা আম চাষকে শুরু করব, এবং আমাদের লাভ যাতে আসে সেই সমস্ত জিনিসগুলো আমরা মাথায় রেখে বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে, যে সমস্ত পদ্ধতি আমাদের বৈজ্ঞানিকদের দ্বারা নির্দেশিত, সেই সমস্ত পদ্ধতিতে আমরা এখন আম চাষ শুরু করব। এবং একটা আমাদের নির্দিষ্ট দূরত্বে গাছকে লাগাতে হবে এবং তার বিভিন্ন পরিচর্যা মাথায় রেখে আমাদের আম চাষ যদি আমরা শুরু করি, তখন তাকে আমরা বলবো বাণিজ্যিক আম চাষ। অর্থাৎ বিজ্ঞান ভিত্তিক হিসাবে, এবং যেটা লাভজনক হবে চাষিদের জন্য সেই পদ্ধতি অবলম্বন যখন চাষি বন্ধুরা করবেন আম চাষের ক্ষেত্রে, তখন সেটাকে আপনার কথা অনুযায়ী বাণিজ্যিক আম চাষ বলা হবে। আচ্ছা, একটা বিষয় যদি আপনি বলেন, যদিও এখন এটা সময় না, তারপরেও যে এই লাল কাঁকড়ে মাটি, অর্থাৎ আমাদের এই অঞ্চলের যে মাটি, সেই অঞ্চলের মাটিতে কি ধরনের জাত চাষি বন্ধুরা নির্বাচন করতে পারেন যখন তারা আম গাছ বপন করবেন সেই সময়ের জন্য? আপনার কাছ থেকে যদি এখনই আমরা একটুখানি শুনে রাখতে পারি। যদিও আমরা মূল যে আলোচনা সেটা করব হচ্ছে যে এই সময়ের পরিচর্যা, তারপরেও জাতের যে নির্বাচন সেটা খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনার কাছ থেকে একটুখানি জাত সম্পর্কে জানতে চাইব। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। জাতের কথা আপনি যদি বলেন, তাহলে আমাদের এই লাল কাঁকুড়ে মাটি অঞ্চলে আমাদেরকে উন্নত যে সমস্ত সংকর জাতের আম, সেগুলোকে আমাদের করতে হবে। এবং তার সাথে সাথে আমাদের যে পুরনো যে সমস্ত আমগুলো রয়েছে, সেগুলো আমরা করতে পারি। সংকর জাতের মধ্যে অবশ্যই আম্রপালি, মল্লিকা, অর্কা, অরুণিমা, এই সমস্ত জাতগুলো আমরা নিতে পারি। আর পুরনো যে সমস্ত জাতগুলো আমাদের পশ্চিমবঙ্গের নিজস্ব জাত, যেমন হচ্ছে গিয়ে ল্যাংড়া রয়েছে, হিমসাগর রয়েছে, এইগুলোকে আমরা নিতে পারি চাষের জন্য। এই সমস্ত জাত যদি চাষি বন্ধুরা নির্বাচন করেন তাহলে সেটাকে বাণিজ্যিক হিসাবে তারা করতে পারবেন এবং সেখানে লাভবান হওয়ার কিন্তু একটা বড় সম্ভাবনা রয়েছে। এখন আসি যে শীতকালীন যে পরিচর্যা সেই বিষয়ে। শীতকালীন পরিচর্যার ক্ষেত্রে চাষি বন্ধুদের কোন কোন বিষয়গুলোকে মাথায় রাখতে হবে সেইটা যদি আপনি একটুখানি সংক্ষেপে প্রথমে আমাদের বলেন। শীতকালীন পরিচর্যা বলতে গেলে আমাদের মোটামুটি নভেম্বরের শেষ থেকে আমাদের এখানে শীত পড়া শুরু হয়ে যায়, এবং সেটা মোটামুটি ফেব্রুয়ারি মার্চের দ্বিতীয় সপ্তাহ অবধি চলে। আমাদের এই সময়টার যে পরিচর্যা, এইটা পুরো আমাদের আজকের আলোচনার মধ্যে থাকবে। তো শীতকালীন পরিচর্যায় প্রথম যেটা আমি বলবো, সেটা হচ্ছে যে শীতকালে আমাদেরকে সার প্রয়োগটা ভীষণ গুরুত্বপূর্ণ। এই সময়টা আমাদেরকে সার প্রয়োগটা করে নিতে হবে। মোটামুটি ধরুন আপনি ডিসেম্বরের শেষ দিক থেকে এবং জানুয়ারি মাসের এই যে সময়টা চলছে, এই সময়টা কিন্তু আমাদের সার প্রয়োগ আপনারা করে দিতে পারেন আর কি। কিরম করে সার প্রয়োগ করবেন এবং কি ধরনের সার প্রয়োগ করবেন সে বিষয়টা যদি একটুখানি বিস্তারিত জানতে পারতাম। সার প্রয়োগের যে মাত্রা রয়েছে আমাদের মোটামুটি প্রত্যেকটা গাছ পিছু, যদি ধরুন 8-9 বছরের যদি একটা গাছ বা বাগান হয়, 8-9 বছর বয়স্ক গাছের, সেক্ষেত্রে আমাদেরকে প্রতি গাছ পিছু প্রায় 30 থেকে 40 কেজি মতো গোবর সার এটা দিতেই হবে। তার সঙ্গে মোটামুটি এনপিকে, মানে হচ্ছে কি ইউরিয়া, সিঙ্গেল সুপার ফসফেট এবং মিউরেট অফ পটাশ, এগুলো মোটামুটি ওই 200-250 গ্রাম ইউরিয়া, 300 গ্রাম মতো সিঙ্গেল সুপার ফসফেট এবং 200 গ্রাম মতো মিউরেট অফ পটাশ আমাদের গাছের চারধারে, মানে হচ্ছে গিয়ে একটা রিং করতে হবে, 3 ফুট দূরে একটা রিং করে ওই রিং এর মধ্যে আমাদের সার প্রয়োগটা করতে হবে। কখনোই গাছের গোড়ায় যেন সার না পড়ে। এবং এই রিং এর যে ব্যাপারটা, সেটা আমাদেরকে একটু দেখে নিতে হবে গাছের ডালপালার যে বিস্তার, সেটা দেখলে আমরা নিচে যে শিকড়ের যে বিস্তারটা, মানে মূলের যে বিস্তার, সেটা বুঝতে পারবো। ডালপালার বিস্তার যতটা হয়েছে সেটা অনেক ক্ষেত্রে 4-5 ফুটও হতে পারে। সেইটা আমাদের একটু দেখে নিয়ে এই আমাদের নালাটা করে তার ভিতরে সার প্রয়োগ করে মাটি দিয়ে চাপা দিতে হবে। এই যে নালাটা করার কথা বলছেন সেই বিষয়টা আরেকটুখানি আপনার কাছ থেকে নির্দিষ্টভাবে যদি জানতে চাই, যে ডালপালা যতদূর গেছে ঠিক সেই পরিমাণ দূরত্বেই কি নালাটা করা প্রয়োজন, না তার থেকে আরেকটুখানি কাছে করলেও খুব একটা সমস্যা নেই? ডালপালা যতটা গেছে, মানে আমরা বলি ক্যানোপি, মানে হচ্ছে গিয়ে শাখা প্রশাখার বিস্তার, সেখানে আমি করতে বলছি এই কারণেই, তাহলে যে শিকড়ের যে বিস্তারটা,
একদম একই রকম হয়, উপরে যেমন ডালপালার বিস্তার শিকড়ের বিস্তারটাও একই রকম হয়। তাহলে কি হবে, হুম, আমরা জানি যে শিকড়ের একদম যেগুলো সব থেকে ক্ষুদ্র যে শিকড়, তারা কিন্তু হুম, আমাদের ওই খাবারটাকে সংগ্রহ করে মাটি থেকে। সেগুলো থাকে একদম প্রান্তের দিকে, ঠিক আছে, মানে হুম, একদম যেখানে বিস্তার হয়েছে সেখানে। সেই জন্য আমাদেরকে হুম, এটা একটু দেখে নিতে হবে, ডালপালার বিস্তারটাকে দেখে ওই হ্যাঁ। নালাটাকে করতে হবে। সুতরাং এটি খুবই গুরুত্বপূর্ণ, আপনার কাছ থেকে শুনে যতটুকু বোঝা যাচ্ছে যে যতটা দূরে ডালপালা ছড়িয়েছে ঠিক সেই পরিমাণ দূরেই যেন চাষি বন্ধুরা খেয়াল করে এই গর্ত বা নালাটি করেন, তাতে করে গাছের বা শিকড়ের কোনো রকম কোনো ক্ষতি হবে না। আরেকটা বিষয় সেটা হচ্ছে এই শীতের সময়টা জলের খুব প্রয়োজন হয়ে পড়ে। কি পরিমাণ জল বা কতদিন পর পর চাষি বন্ধুরা এই জল সেচ হিসাবে প্রয়োগ করতে পারবেন গাছের জন্য, সেইটা যদি জান। শীতকাল, এখন বৃষ্টির সম্ভাবনা খুবই কম, হলেও হুম। হয়তো সারা মাসে হয়তো এক আধবার হবে। তো সেই হ্যাঁ। জন্য আমাদেরকে জলসেচটা কিন্তু প্রতি 10 দিন অন্তর অন্তর দিতে হবে। আর যদি আপনার কাছে ড্রিপ ইরিগেশনের সুবিধা থাকে, মানে বিন্দু সেচ, তাহলে হুম। সেটা কিন্তু খুব ভালো হয়। মানে এই সময়টার জন্য যেহেতু নতুন ফুল আসছে, ফল ধরছে, তাহলে ড্রিপ ইরিগেশন যদি আপনাদের থাকে সেটা কিন্তু ভীষণ ভালো হয়। ড্রিপ ইরিগেশনে মোটামুটি প্রতি ঘন্টায় 60 লিটার এই হারে আমাদের যে নজেল গুলো থাকে, এমিটার, সেখানে দিতে হবে। আর আমি তো বললাম 10 দিনের অন্তর জল দিতে হবে, নর্মাল যে জলসেচ পদ্ধতি আমরা ব্যবহার করি। অর্থাৎ স্বাভাবিকভাবেই 10 দিন পরে পরে জলটা দেওয়া কিন্তু খুবই প্রয়োজন, কারণ এই শীতের সময় জলের ভীষণ টান থাকে মাটিতে। তাই জন্য আরেকটা বিষয় সেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে যে রোগের এবং পোকার প্রাদুর্ভাব এই সময়টাতে ভীষণভাবে দেখা যায়, সেক্ষেত্রে চাষি বন্ধুরা কি ব্যবস্থা নিতে পারবেন? পোকার ক্ষেত্রে আমি প্রথমেই বলবো হচ্ছে কি দোয়ে পোকা, যেটা একদম ডিসেম্বর থেকেই দেখবেন, ডিসেম্বর বা নভেম্বরের শেষ থেকে হুম। আক্রমণ শুরু করে আর কি। তো এই দোয়ে পোকা নিয়ন্ত্রণের জন্য আমাদেরকে ক্লোরোপাইরিফস 50 মিলিলিটার প্রতি 10 লিটারের যে ট্যাঙ্ক সেখানে গুলে আমাদের স্প্রে করতে হবে, এবং এটা যেন গাছ ভিজিয়ে স্প্রে করতে হবে। দেখেছেন আপনি, দোয়ে পোকা কিন্তু গাছকে একদম আঁকড়ে ধরে থাকে। আর একবার বলে দিই, 50 মিলি প্রতি 10 লিটার জলে গুলে, এই হারে গুলে গাছকে ভিজিয়ে আমাদের স্প্রে করতে হবে। আর একটা হুম। জিনিস, সেটা হচ্ছে দোয়ে পোকা মাটির থেকে বা অন্য কোনো গাছ থেকে যাতে উঠতে না পারে, সেই জন্য আমাদের মাটি থেকে 1 মিটার উপরে 30 সেন্টিমিটার চওড়া পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে, কিংবা 30 সেন্টিমিটার চওড়া আলকাতরার প্রলেপও আমরা কিন্তু লাগিয়ে দিতে পারি, কিংবা কাদা মাটিও আমরা লাগিয়ে দিতে পারি ওই অঞ্চলটাতে। দ্বিতীয় যে পোকার কথা আমরা বলবো, যেটা আমাদের এই শীতকালীন মরশুমে হয়, সেটা হচ্ছে যে শুলি পোকা এবং শোষক পোকা। এই দুটো পোকারও খুব আক্রমণ হয়। সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা কার্বারিল 30G অথবা মোনোক্রোটোফস, এটাকে 15 মিলিলিটার প্রতি 10 লিটার জলে গুলে ওই একই পদ্ধতিতে গাছ ভিজিয়ে স্প্রে করতে হবে। এবং কোনো ক্ষেত্রেই যে স্প্রে গুলো আমরা করব, এটা ফুল ফোটার আগে নয়, কুড়ি অবস্থায় যখন ফুল থাকবে বা কুড়ি বেরোনোর আগে তখন আমাদের স্প্রেটা করতে হবে। ফুল ফোটার পরে কিন্তু আমাদের কোনো রকম ভাবে কোনো স্প্রে করা যাবে না, যতক্ষণ না পর্যন্ত ফল ধরছে। একেবারেই। আর ফুল ফোটার কথা যেহেতু আপনি বলছেন, তাই একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে এই ফুল ফোটার পরে যে ফুল অনেক সময় ঝরে যায়, ফুটি ধরার পরেও অর্থাৎ ছোট ছোট আম ধরে হুম, যাওয়ার হুম। পরেও, সেক্ষেত্রে চাষি বন্ধুরা কি ব্যবস্থা নেবেন? প্রথমে ফুল ধরার ব্যাপারটা আসি। ফুল ধরার ক্ষেত্রে অনেক সময় রোগ দেখা যায়, যেমন গুঁড়োচিটি রোগ বা ক্ষত রোগ। এই সমস্ত রোগগুলো অনেক সময় দেখা যেতে পারে। এবং তারপরে হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণে আমাদের আমের যে গুটি যেটাকে আমরা বলি, হ্যাঁ। সেই গুটি ধরার একটা ভীষণ সমস্যা রয়েছে আমের ক্ষেত্রে। তো এই জন্য আমি চাষি বন্ধুদেরকে একটা অনুরোধ করব, ওনারা একটা প্ল্যান্ট গ্রোথ হরমোন যেটাকে বলা হয়, প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, তার একটা কম্পোজিশন যেটা বাজারে পাওয়া যায় বায়ার কোম্পানি থেকে, যেটার নাম হচ্ছে প্ল্যানোফিক্স। এই প্ল্যানোফিক্সটা ভীষণ ভালো। এই প্ল্যানোফিক্সটা আপনাদেরকে মোটামুটি 1 ml প্রতি 5 লিটারে গুলে গাছে স্প্রে করতে হবে, যখন ফল মোটামুটি ছোট ছোট মার্বেল গুলির মতো আকৃতির হবে বা তার থেকে একটু ছোট। সেই সময় থেকে প্রতি 15 থেকে 20 দিন অন্তর এটা স্প্রে করতে হবে। তাহলে ফল ঝরা অনেক ক্ষেত্রেই কমে যাবে। শীতকালীন পরিচর্যা হিসেবে যদি আরেকটুখানি জানতে পারতাম, সেটা হচ্ছে যে যে মুকুল আসা এবং ছোট ছোট আম ধরার পরে অনেকে দেখা যায় যে নিচ থেকে ধোঁয়া দেন, সেইটার কি কোনো প্রয়োজনীয়তা রয়েছে বা এইটা কতটা গুরুত্বপূর্ণ যাতে করে আম গাছের গুটি থেকে, সেইটার সম্পর্কে যদি একটুখানি আপনার কাছে জানতে পারতাম। ধোঁয়া দেওয়া হয়, এটা স্মুজিং বলা হয়। এটা একটা টেকনিক, এটা অনেক সময় পোকা তাড়ানোর জন্য করা হয়। এটা করা যেতেই পারে, এটা খুব ভালো টেকনিক আমের ফল মাছি তাড়ানোর জন্য বা আমের অন্যান্য যে সমস্ত রোগ পোকা হয় তাদেরকে তাড়ানোর জন্য হয়। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা আমি
বলবো সেটা হচ্ছে গিয়ে এই সময় বাগানের যে গাছের গোড়াটা পরিষ্কার করার জন্য আদর্শ সময়। এই সময়টা পরিষ্কার করতে হবে এবং আমি আগেই বলেছি সার দিতে হবে, জলসেচ দিতে হবে। অর্থাৎ হুম। আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা যে ব্যাপারটা সেটা আমাদের মেনটেন করার জন্য এটা আদর্শ সময়, এবং সেটা যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের রোগ পোকার যে ব্যাপারটা অনেক অংশেই কমে যাবে। অর্থাৎ এখন থেকে যদি পরিচর্যা পুরোপুরিভাবে শুরু করতে পারেন চাষী বন্ধুরা, তাহলে পরবর্তী সময়ে এই রোগ এবং পোকার যে উপদ্রব সেইটা অনেকটা কম থাকবে। আর আপনার কাছে কোনো বিশেষ মতামত আপনি কি চাষী বন্ধুদের জন্য দিতে চান, যে ক্ষেত্রে তারা আরো বেশি করে লাভবান হতে পারবেন এই বাণিজ্যিকভাবে আম চাষ করার ক্ষেত্রে? বাণিজ্যিকভাবে আম চাষের ক্ষেত্রে আমি বলবো আমাদের এই লাল কাঁকুড়ে মৃত্তিকা অঞ্চলের পুরুলিয়া বাঁকুড়া জেলা কিন্তু অনেকটা এগিয়ে গেছে, এবং আমি চাইবো আমাদের বীরভূম জেলাও যেন আগামী দিনে আরো এগিয়ে যাবে এই আম চাষে, এবং খুব উন্নত ধরনের আম, খুব ভালো গুণমান সম্পন্ন আম যাতে তারা উৎপাদন করতে পারে। আমি যে সমস্ত জাতগুলোর কথা বললাম এই সমস্ত জাতগুলো যারা তারা যদি করেন এবং এই সমস্ত পদ্ধতি মেনে যদি তারা করেন তাহলে কিন্তু তারা এই লক্ষ্যে এগিয়ে যাবেন। একেবারে। অর্থাৎ আম আমরা প্রত্যেকেই খেতে ভালোবাসি এবং এটা একটা বাণিজ্যিক বড় দিক রয়েছে। সুতরাং চাষী বন্ধুরা যদি সেই রকম চিন্তা করেই এই আম চাষের কথা ভাবেন এবং আম চাষ করেন, তবে বাণিজ্যিকভাবে তারা কিন্তু সফল হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। অনেক অনেক ধন্যবাদ অগ্নিবাবু আপনাকে আমাদের সঙ্গে আলোচনা করার জন্য। আর যারা আমাদের সঙ্গে এই অনুষ্ঠান শুনলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ। নমস্কার। কিষাণবাণীর দ্বিতীয় পর্বে আমরা কথা বলবো আমের যত্ন পরিচর্যা নিয়ে। এ বিষয়ে আমাদের সঙ্গে কথা বলেছেন, তার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন বীরভূম জেলার রাজনগর ব্লকের জাহানাবাদ গ্রামের প্রগতিশীল ফল চাষী বন্ধু উত্তম কুমার মণ্ডল। উত্তমবাবু, আপনাকে আমাদের এই আসরে স্বাগত জানাই। নমস্কার। উত্তমবাবু, আপনি কতদিন ধরে ফল চাষ করছেন? এই ১৫ বছর থেকে করছি। আপনার বাগান কত বড়? ১৫ বিঘা। ১৫ বিঘা জমিতে যে বাগান করলেন, এর ইতিহাসটা আমরা একটু জানবো আপনার কাছ থেকে, আমাদের কৌতূহল হচ্ছে। তার আগে আমরা যে বিষয়ে আজকে কথা বলবো বললাম, সেই আমের যত্ন পরিচর্যা, সেই বিষয়টা একটু আপনার কাছ থেকে জেনে নিই। আপনি দীর্ঘদিন ধরে ফল চাষ করছেন, বিশেষ করে আমের চাষ করছেন। এই মুহূর্তে আমের অবস্থাটা কিরকম? আমের অবস্থা এখন এই সবেমাত্র মুকুল দেখা দিচ্ছে ২-১টা গাছে। এই যে মুকুল দেখা দিচ্ছে, এই সময় তো যত্ন পরিচর্যা শুরু হবে, কিন্তু তার আগে থেকে কি কোনো যত্ন পরিচর্যা নিতে হয়? হ্যাঁ, তা তো নিতেই হবে। আগে থেকে যত্ন পরিচর্যা না নিলে হবে না, আমের ফলন আসবে না ঠিকমতো। কি যত্ন পরিচর্যা নিচ্ছেন আগে থেকে? আগে থেকে আপনার স্প্রে করতে হয় ২-১টা আমাদেরকে। সেটা সেটা কি? হচ্ছে সেটা হচ্ছে ওই সালফার প্লাস টেবুকোনাজল। সালফার ধরুন একটা খাদ্য হুম, গাছের, আর টেবুকোনাজল হচ্ছে ছত্রাকনাশক। হুম। তো দুটো একসঙ্গে কি করে দিচ্ছেন? এটা একসঙ্গেই ওষুধ যাতে দেওয়াই থাকে, কোম্পানিরই দেওয়া থাকে। একই ওষুধে দুটোই, দুটো জিনিসই দেয়া কম্পোজিশন থাকে? দেওয়াই থাকে দুটোই, হ্যাঁ। কি হারে দেন? এটা হার হচ্ছে ১ লিটার জলে আপনার ২ গ্রাম। একটা গাছে হয়তো ২ লিটার ৩ লিটার পর্যন্ত লাগে। আপনার তো অনেক গাছ। হ্যাঁ, আমার অনেকে ৭০০ র ওপরে আছে, ৭০০ প্লাস। ৭০০ তে জল দেয়া তো খুব ঝামেলা। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে অতটা উঁচুতে জলটা ওঠে কি করে? কম্প্রেসার মেশিন দিয়ে তুলতে হয়। বড় স্প্রে মেশিন আছে যেগুলো কারেন্ট মোটর দিয়ে চলে। এটা আপনি কিনেছেন? এটা আমি কিনেছি, হ্যাঁ। কি রকম দাম? ওই ২৫,০০০ টাকা মতো। কবে কিনেছেন এটা? তো প্রায় ১০ বছর আমার হয়ে গেল। যাদের ছোট বাগান বা ২-৪টে গাছ আছে তারা কি করবেন? এটা আপনার ওদের ২-১টা গাছ থাকলে আপনার ছোট মেশিনে হবে। এখন ওই ব্যাটারি চালিত যেগুলো ছোট মেশিন পাওয়া যাচ্ছে ১৫-১৬ লিটারের, সেগুলো দিয়ে একটুকু ডেলিভারিটা বাড়িয়ে দিলে আপনার ও থেকেও স্প্রে করা যাবে। উঠে যাবে ২০ ফুট হ্যাঁ, হ্যাঁ, মতো? হ্যাঁ, প্রায় ১৫ ফুট উঠে যাবে। মুকুল আসবার আগে আপনি এই টেবুকোনাজলটা দিচ্ছেন। হুম। এরপর মুকুল এলো যখন? টেপোনাজলটা দিতে হবে আপনার মকল আসার ১ মাস আগে। তার মানে আপনি মোটামুটি অঘ্রাণ মাসে দিয়েছেন? অগ্রহায়ণ মাসে দিয়েছি, হ্যাঁ। শেষ আচ্ছা, করে। অগ্রহায়ণ মাসের তারপর? শেষ। অগ্রহায়ণ মাসে শেষ করে দিয়েছি। আর এই মুকুল দেখা যাচ্ছে এই সময় একটা দিতে হবে আপনার কীটনাশক প্লাস আপনার ছত্রাকনাশক। সেটা হচ্ছে ইমিডাক্লোরাইড এবং ম্যানকোজব। হুম, ম্যানকোজেব এবং তার সঙ্গে হুম, ইমিডাক্লোপিড। হুম, আচ্ছা, হুম, আচ্ছা। হুম। হুম। এই দুটোর একটা মিশ্রণ। এই দুটোর একটা মিশ্রণ করে আপনার স্প্রে করতে হবে পার লিটার জলে ২ গ্রাম হারে। টেবুকোনাজলটাও তাই? হ্যাঁ, ওটাও তাই। এটা কি মুকুলে দিলে কোনো অসুবিধে নেই? মুকুলে ফোটার আগে দিতে হবে। মুকুল ফোটার আগে দিলে কোনো অসুবিধা নাই। এতে যেগুলো কীট থাকে
পোকা যেগুলো ছোটখাটো সেইগুলো মেরে দেওয়ার জন্যই এটা দেওয়া হয়। মুকুল ফুটে গেলে আর কোনো ওষুধ দেওয়া ফুটে যাবে না? গেলে কোনো স্প্রে করা যাবে না। অনেকে বলেন যে মুকুল ফোটার পরে একটু জল দিয়ে ধুয়ে দিতে, বিশেষ করে যদি কুয়াশা হয়। না, জল দিয়ে ধোয়া যাবে না। জল ঠেকালেই আপনার ফুল নষ্ট হয়ে যায়। কুয়াশার জন্যে জল দিয়ে যদি ধোয়া হয় বা যদি কোনো রকম ওষুধ স্প্রে করতে হয়, সেটা মুকুল ফুটবার আগে। ফোটার আগে। আচ্ছা। এরপরে তাহলে কখন কি যত্ন পরিচর্যা নিচ্ছেন মুকুল এরপরে ফোটার পর? হচ্ছে আপনার গুটি লাগার পর, গুটি এসে যখন গেলে? ফল থেকে গুটি আসবে এবং গুটি আসার পর সেটা দেখা যাবে যে হ্যাঁ আম দেখা যাচ্ছে, তখন এবার স্প্রে করা যেতে পারে কীটনাশক প্লাস ছত্রাকনাশক। সেগুলো কি? সেগুলো এইটা দিলেই হবে, আগে যেটা দিয়েছিলাম, ইমিডাক্লোপ্রিড বা ম্যানকোজব। ম্যানকোজেব হুম বা ইমিডাক্লোরপিড, হুম এগুলো ওই একই মাপে, হুম মানে একই হুম মাত্রায়? হুম একই মাত্রায়, হুম। পার লিটার 2 গ্রাম। এরপর আস্তে আস্তে কি ধরনের যত্ন নিতে হবে? এরপরে আপনার একবার দেওয়া যেতে পারে হরমোন, যেমন হচ্ছে প্লানোফিক্স। প্লানোফিক্স দেওয়া যেতে পারে 4 লিটার জলে 1 ml। সব গাছকে ভিজিয়ে দেওয়া? হ্যাঁ, সব গাছকে ভিজিয়ে দেওয়া। এটা কতদিন পরে? এটা ওই আপনার গুটি, ওই মসুরি দানা মতো যখন আসবে বা মটরের মতো দানা হবে আমের, তখনই দেওয়া যাবে এটা। প্ল্যানোফিক্স, এটা হ্যাঁ যাতে বৃদ্ধিটা বেশি হয়। হ্যাঁ, বৃদ্ধিটা বেশি হয়। তারপর? তারপরে কোনো ভিটামিন জাতীয় কিছু একটা দিলে হবে, যাতে ফলটা একটু তাড়াতাড়ি বড় হয়। আম যখন বড় হচ্ছে তখন তো বিভিন্ন ধরনের রোগ বা পোকার আক্রমণ হয়, মাছির আক্রমণ হয়। সেগুলো যখন হচ্ছে তখন কি কি ধরনের পরিচর্যা আপনি করছেন? ছোট অবস্থায় খুব একটা পোকা কিছুর থাকে না, যেহেতু আগে থেকে কীটনাশক আমার দেওয়া ছিল। যখন আম বড় হবে তখন আবার পোকা লাগে, এবং সেই পোকাগুলো হচ্ছে আপনার ওই ভেপু পোকা টাইপের, বড় বড় শুঁড় থাকে, সেই ধরনের পোকা এই আমের বোঁকটার ওখানটাতে ছিদ্র করে দেয়। সেই ছিদ্র করে দিলে আমটা খসে পড়ে যায়। এটার জন্য কি ব্যবস্থা? এটার জন্য আপনার স্প্রে করি আমরা ওই কার্গো বলে একটা স্প্রে ওষুধ পাওয়া যায়। কার্গোটা স্প্রে করলে আপনার ওই ফল ছিদ্রকারী পোকাগুলো নষ্ট হয়ে যায়, মারা যায়। হুম। আর আর এর সঙ্গে অন্য কিছু দিই না। এর সঙ্গে আঠা জাতীয় একটা কিছু দিই, আঠা জাতীয় যাতে, কিছু দিতে হয়? হ্যাঁ হ্যাঁ, এই ধরনের। এবার সেই পাকা আমের সমস্যা কিছু দেখা দেয়, তাছাড়া মাঝে অন্য কিছু আর সমস্যা হয় না। কোনো রোগ? রোগ এমন কিছু আসে না। মাছির আক্রমণ? মাছির আক্রমণ হয়, তো মাছিটা এটাতে অনেকটা চলে যায়, এই কার্গো যেটা দিই না, এইটাতে মাছিটা অনেক যায়। অনেক সময় ফল কালো হয়ে যায়, তারপরে পড়ে যায়। এগুলো তো ছত্রাক ঘটিত সমস্যা, তাই না? হ্যাঁ, ছত্রাকঘটিত সমস্যা। এরকম কোনো সমস্যা হয় না? সমস্যা হয়ে থাকে, তখন তখন ওই ছত্রাক জাতীয় ওষুধ কিছু ব্যবহার করতে হয় আমাদেরকে। আর যখন ফল একেবারে পেকে গেল তখন আর কোনো ওষুধ না দেওয়ায় না, দেন দেওয়া না হয় না। বোধহয়। না, আর দিই না। সেচ কখন কখন দেওয়া উচিত এবং কতটা সেচ দেওয়া উচিত? মার্বেলের মতো যখন আম হয়ে গেল তখন থেকে আমাদেরকে সেচ আরম্ভ করতে হয়। তার আগে সেচ দেওয়া যাবে না? তার আগে সেচ দেওয়া যাবে না। আপনার ওই মুকুল আসার আগে, মানে অগ্রহায়ণ মাস থেকে আমরা সেচ বন্ধ করি। কেন? অগ্রহায়ণ মাস থেকে সেচ দিলে আপনার মুকুল আসবে না, নতুন পাতা গজিয়ে যাবে, কচি পাতা হয়ে যাবে। ওই জন্য হ্যাঁ। সেচটা বন্ধ করলে মুকুলটা ভালো আসে। মুকুল থেকে গুটি ধরে গেলে তারপরে সেচ? সেচ তারপরে সেচ। কতদিন অন্তর অন্তর? ওটা আমাদের ডাঙা জমি বটে বলে 7 দিন অন্তর অন্তর আমরা দিয়ে থাকি। তো যাদের সমতল জমি তাদের 15 দিন 1 মাস পরে দিলেও হয়। ওটা নির্ভর করে আপনার মাটির উপরে। জমি উঁচু জমি হলে সেচ বেশি লাগবে, নিচু জমি হলে সেচটা কম লাগে। আরেকটা কথা যেটা জিজ্ঞেস করব সেটা হচ্ছে যে এই সময়ে গাছকে কোনো খাবার দেওয়া? গাছকে খাবার দিতে হয়, আমাদের গোবর সার ছড়িয়ে দিয়ে সেচ দিয়ে দিই, এবং তার সঙ্গে যদি রাসায়নিক সারও কিছু দেওয়া গেলেও দেওয়া যেতে পারে। প্রথমবার যখন সেচ দিচ্ছেন তার আগে? সেচ দিচ্ছি তার আগে। তারপরে আর ফল পাকা পর্যন্ত কোনো খাবার দেওয়ার দরকার পড়বে? না, আর খাওয়া দাওয়ার দরকার পড়ে না। আর এমনি নরমালি যেটা বর্ষার আগে একবার, বর্ষার পরে একবার, সেটা তো দেবেনই নাকি? সেটা দিতেই হবে, হ্যাঁ। কতটা পরিমাণ সার দেওয়া দরকার? সার আমরা বিঘেতে আপনার 2 ট্রাক্টর গোবর দিই। এগুলো তো গাছের গোড়ায় গোড়ায়? হ্যাঁ, গোড়াতে গোড়াতে। আর ওই রাসায়নিক সার আপনার 15 বিঘেতে হয়তো 2 কুইন্টাল দিলেই যথেষ্ট। সেটা কি 10-26-26? 10, 26, 26, হ্যাঁ। সেটা গাছের গোড়ায় গোড়ায়? হুম, ওই ছড়িয়ে দিই মাটিতে। গোটাই শিকড় হয়ে থাকে বাগানে। মাটিতে ছড়িয়ে দিলে ও, মাটিতে ছড়িয়ে দিয়ে জল দিয়ে দিলেন। হ্যাঁ, জল দিয়ে দিলাম, হ্যাঁ। এটা খুঁড়ে দেওয়ার দরকার পড়ে না?
খুঁড়ে দেওয়া দরকার পড়ে না। খুঁড়ে দেওয়ার সময় হচ্ছে আপনার ওই ইয়েতে করি, আম যখন শেষ হয়ে গেল তখন একবার সারটা দিয়ে নাঙল দিয়ে ছোট হ্যান্ড ট্রাক্টর দিয়ে চষে দিই। আম বিক্রির কোনো সমস্যা হয় না? বিক্রির সমস্যা বলতে লোকালে আম তো আমাদের সব বিক্রি হয় না, এই গ্রাম অঞ্চল। তো আমরা ওই আম ভেঙে আপনার ট্রে করে হয়তো সিউড়ি বা ওইদিকে যে ঝাড়খণ্ড দিকে যাচ্ছি দুমকা, এগুলো নিয়ে আমরা 4 চাকাতে করে নিয়ে বিক্রি করি। ওগুলো তো সহজে বিক্রি হয়ে যায়। হ্যাঁ, সহজেই বিক্রি হয়ে যায়, আড়তে দিয়ে দিই। কিরকম দাম পাওয়া যায়? দাম 1 বছর বেশি পাওয়া যায় আর 1 বছর কম পাওয়া যায়। এই বছর যেটা ছিল, এই বছর রেট ভালো ছিল না, 20 টাকা 25 টাকা রেট ছিল। গতবার তো অনিয়ার ছিল, মানে গত বছর হ্যাঁ তো বেশি ফলন হওয়ার কথা ছিল। হ্যাঁ, বেশ ফলন বেশি হয়েছিল বলেই দামটা কম। আর ফলনটা কম হলে আপনার দামটা আমরা বেশি পাই। ধরুন যে বছর অনিয়ার, মানে গত বছর, গত হুম। বছরের ফলন কিরকম হয়েছিল? গত বছর ফলন হয়েছিল আপনার 15 বিঘেতে প্রায় 300 কুইন্টাল আম হয়েছিল। কত টাকা করে কুইন্টাল পেলেন? 20 টাকা পেয়েছিলাম 20 টাকা কেজি। কিলো। হ্যাঁ, 2000 টাকা কুইন্টাল। 2000 টাকা কুইন্টাল। তার মানে হচ্ছে 6 লাখ টাকা। হুম। এই 6 লাখ টাকার মধ্যে খরচ কত আপনার? প্রায় 2 লাখ টাকা খরচ। তার মানে 4 লাখ টাকা থাকবে আপনার 15 বিঘাতে। হুম আচ্ছা, এবারে যেবারে অফ ইয়ার হচ্ছে, হুম। এবারে ধরুন এবছরটা কিরকম ফলন পাবেন? এবারে হয়তো এই আপনার অর্ধেক হবে, 150 কুইন্টাল মতো হবে। দাম কিরকম পাবেন? এটার দাম পাওয়া যাবে আপনার 40 টাকা পাওয়া যাবে। খরচটা এবার 1.5 লাখ টাকা খরচা হবে, 2 লাখ হয়েছিল। তার মানে আপনার প্রায় 4.5 লাখ টাকা হয়ে গেল। হুম মানে হুম অফ ইয়ারে আপনার বেশি লাভ হচ্ছে। হুম হুম অফ ইয়ারে বেশি লাভ। এখন এই 4.5 লাখ টাকা উত্তমবাবু যদি ধরি, উনি 15 বিঘে জমিতে, মানে বিঘাতে 30,000 টাকা, এ তো ধান চাষ করে জীবনে হবে না। মানে 2 বার 3 বার ধান যত খুশি চাষ করুন, আপনি ধান কোনোদিন পাবেন না। কারণ না ধানে কত 4,000 5,000 বিঘে প্রতি, তার বেশি তো কোনোদিন হয় না। না না, ধান চাষে সব থেকে লাভ কম। ধানের পরে সবজিতে একটা লাভ বেশি হয়, সবজি থেকে বাগানে আরো বেশি লাভ। আর আপনার তো ডাঙা জমি। হ্যাঁ, ডাঙা জমি, আমার ধান চাষও হয় না এই জমিতে। আমি একটু এবার ফিরে যাব আপনার এই ঘটনাটাতে। এতটা জমিতে আপনি বাগান করলেন কেন? চাষবাসই তো করে মানুষ। আমি করতাম সবজি চাষ। সবজি চাষ করতে করতে আপনার অল্প বাগান চাষ আরম্ভ করলাম। মানে এই 15 বিঘে জমিতে আপনার হ্যাঁ, সবজি 5 চাষ বিঘে, ছিল। 15 বিঘের মধ্যে 5 বিঘে আরম্ভ করেছিলাম প্রথমে। আর বাকিটা কি আপনার সবজি ছিল? হ্যাঁ, সবজি টুকটাক ওই সর্ষে ফর্ষে, ডাঙ্গা জমি তো এমন কিছু হতো না। ওই জমিটাতে আমের বাগান লাগালাম। আমের বাগান লাগিয়ে 5 বছর চাষ করে করার পর, বাগান বড় হওয়ার পর 5 বছর পর ফলন দেয় আমাদের মোটামুটি। হুম। তো 5 বছর পরে আপনার দেখলাম যে সবজি চাষের থেকে আপনার বাগান চাষে লাভটা বেশি হচ্ছে এবং খরচটা কম। আর একটা আছে মিনিমাম, যে এত টাকা আমরা একটা টাকা পাবো। আর সবজি চাষে যখনই লস হয় তখন কিন্তু ঘর থেকে মাইনাস যায়, আর বাগানে সেটা হবে না কোনোদিনই। আর ওই জমিতে তো আপনার ধান চাষ হবেই না। না, ধান চাষ হবেই না। নিয়ে ওইটাতে দেখলাম আমার লাভজনক, দেখছি সবজির থেকে বাগানটা। তখন বাগানটা আরো 10 বিঘে বাড়ালাম। উত্তমবাবু, হুম, আপনি যে হিসেবটা দিচ্ছেন, হুম। তাতে ডাঙা জমি কেন, খুব ভালো জমিতেও তো এত লাভ হয় না ফসল চাষ করে। না, তা হয় না। বাগানের থেকে বলছি তো, লাভটা সব থেকে বাগানে। কোনো চাষি বন্ধু যদি শুরু করেন, তাহলে কি হর্টিকালচার থেকে সাহায্যগুলো পাওয়া যাচ্ছে তো? হ্যাঁ, এই সাহায্য এখনো পাওয়া যাচ্ছে। যে কোনো সময় পাওয়া যায় যে এটা। কোনো সময় পাওয়া যাচ্ছে। প্রতি বছরই দেয়। উত্তমবাবু, আপনার অভিজ্ঞতা আমরা এতক্ষণ শুনলাম, আপনার পরামর্শও শুনলাম। আশা করি আপনার কথা যাঁরা শুনলেন, তাঁরা এই বিষয়টা নিয়ে ভাববেন যে, যে সমস্ত জমি ধান চাষের জন্যে ততটা উপযুক্ত নয়, ভালো ফলন হচ্ছে না, সেই জায়গাগুলোতে আমের বাগান করলে অনেক বেশি লাভ তাঁরা পাবেন। আশা করব তাঁরা এই বিষয়ে ভাববেন এবং আমের বাগান করবেন, লাভবান হবেন, এই আশা রেখে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে, আজকের অনুষ্ঠান যারা শুনলেন তাদের ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আজকের কিষাণ বাণী এখানেই শেষ করছি। অনুষ্ঠানটি প্রচারিত হলো ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়।